আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, দিল্লিকে চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ। চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা কার্গো থেকে 5 জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে 2 জনের মৃত্যু। নিখোঁজের 16 মাস পর বাড়ি ফিরলেন ঢাকার ধামরাইয়ের রহমতুল্লাহ, গুমের শিকার হওয়ার দাবি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের শতাধিক অভিযোগ এসেছে। এমনকি শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলাও চলমান। এদিকে গত 17 অক্টোবর, জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিচারের সম্মুখীন করার জন্যই বাংলাদেশ ফেরত চেয়েছে শেখ হাসিনাকে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। প্রক্রিয়াটা কি হতে পারে? নোট ভার্বাল না, ভারত সরকারকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। ফেরত পাঠানোর ব্যাপার তো আমরা তো একটা পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠিও দিয়েছে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর পিলখানায় আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্মাননা দেওয়া হয় 23 জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন উপদেষ্টা, কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করতে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রবিবার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। 2 মাসে না, এই এত বছরের অ্যাকুমুলেশন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা গেছে আরও 2 জন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হাইয়ামচর উপজেলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল বাখেরা নামের জাহাজটি। সোমবার বিকেলে জরুরি সেবা 999 থেকে খবর পেয়ে সেখানে যায় কোস্টগার্ড ও নৌ পুলিশ। জাহাজ থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। শুনলাম যে নদীতে ডাকাতি হয়েছে, ডাকাতি হওয়ার পরে গিয়ে ওখানে জাহাজে গিয়ে দেখলো 8 জন লোক, 8 জনের ভিতরে 5 জনের ডেড বডি এবং 3 জন গ্রুপটা আহত। নৌ পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে, আইসা এখানে তেল নিয়ে দ্রুত
সদর হাসপাতালে চলে গেছে। এখন নদীতে ডাকাতের তৎপরতা অনেকটাই বেড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় ২ জন। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গিজার সজিবুল আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি, আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যে 2 জন মৃত আসছেন ওনাদের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল, আর একজন গলায় গুরুতর ওনার ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং শ্বাসনালীটা কাটা ছিল। ওনাকে জরুরি চিকিৎসা দেওয়ার পর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। পুলিশের ধারণা জাহাজে ডাকাতি করতে বাধা দেয় এই হত্যাকাণ্ড। আমরা এসে ঘটনাস্থল আমাদের নিয়ন্ত্রণে নেই এবং আমাদের তদন্ত কার্যক্রম, সুরতাল কার্যক্রম, এ জাতীয় পুলিশি যে কার্যক্রমগুলো আছে সবগুলো অব্যাহত আছে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক, জানান এটি ডাকাতি নাকি অন্য কিছু তার তদন্তের পরই জানা যাবে। একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে বা পাশের জাহাজে যারা সাক্ষ্য দিয়েছেন তারা তো আসলে ঘটনার সময় ছিলেন না। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ এমভি আল বাখেরা। দীপ্ত, বার্তা কক্ষ। চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে হত্যার শিকার 7 জনের মধ্যে 2 জনের বাড়ি মাগুরায়। নিহতরা হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের দাউদ মোল্লার ছেলে সাজিবুল মুন্সি ও চর যশবন্তপুর গ্রামের আনিস মোল্লার ছেলে মাজেদুল। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত 2 জনের বাড়িতেই উঠেছে কান্নার রোল। ষোলো মাস নিখোঁজ থাকার পর গত রবিবার রাতে বাড়িতে ফিরেছেন ঢাকার ধামরাইয়ের রহমতুল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ পুলিশকে তিনি জানিয়েছেন, র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে 9 মাস আটকে রাখার পর ভারতে পাঠানো হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে 7 মাস কারাভোগ করেন রহমতুল্লাহ। ঢাকার ধামরাই উপজেলার বড় নালাই গ্রামের বাসিন্দা রহমতুল্লাহ। তার দাবি, 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। জানালেন, দীর্ঘদিন তিনি ভারতে আটক ছিলেন। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। আজকে বাড়ি আইছি গাড়িতে। তাহাগো ধরে ধরে চিকের পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিস নে বাবা। ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা নাই, কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিব। রহমতুল্লাহর পরিবারের সদস্যরা বলছেন, তারা দিনের পর দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধর্ণা দিয়ে কোনো তথ্য পাননি। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি, কোনো জায়গায় খুঁজে পাই নাই। এখন আমার ভাইকে আমরা পাইছি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ আনুষ্ঠানিকতা শেষে এই ভুক্তভোগীকে স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে বলে, আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমরা এই জায়গা থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। দীর্ঘ সময়ের অনিশ্চয়তা ও বন্দি জীবনের পর এখন মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। দীপ্ত, বার্তা কক্ষ। বিএনপির দীর্ঘ সময় রাজপথের আন্দোলন ও ত্যাগেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে।
বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, ছাত্র জনতা সাহস করে দাঁড়িয়েছিল বলে সাধুবাদ জানাই, তবে বিএনপির ত্যাগ এড়িয়ে যাওয়া যাবে না। মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। এই অবস্থায় সকল ষড়যন্ত্র, উগ্রবাদ সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপিতে পারে নাই, আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ মনে করে জাতীয় পার্টি, কিন্তু তারা ক্ষমতায় থেকে দল তৈরি করে নির্বাচনের চিন্তা করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কিন্তু ওনারা যদি নিজেরা দল করেন এবং সেই দল যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, তাহলে এই যে লেভেল প্লেইং ফিল্ডের যে ভেরি বেসিক কনসেপ্ট, এটা ব্যাহত হয়। এটা আমরা বলেছি। কাজে আমাদের কথা হলো আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নির্বাচনের জন্য আমরা রেডি আছি, নির্বাচন আমরা করব। তবে নির্বাচনের আগে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। 1974 কোটি 30 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 331 কোটি 32 লাখ টাকা। সোমবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেয়া হয়। তবে মৌলভীবাজার লাঠিটিলা বনের জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত হয় একনেকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মনে করে ওই এলাকায় সাফারি পার্ক নির্মাণ বনের বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফকে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সকালে তার দাফন সম্পন্ন হয়। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপদেষ্টা এফ হাসান আরিফ গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার রাজনৈতিক বক্তৃতামালা নিয়ে বাংলাদ্বীপের ইতিহাস মেরামত বিষয়ক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। রাজধানী বাংলা মোটরে দলটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ব্রুনেই দারুস সালামের অধ্যাপক ইফতেখার ইকবাল। এ সময় পূর্ব বাংলার তৎকালীন সময়ে রাজনৈতিক ও ভৌগোলিক পট পরিবর্তন নিয়ে আলোচনা করেন তিনি। বাংলাদেশ সৃষ্টির পূর্বলগ্ন থেকে বর্তমান সময়কাল পর্যন্ত নানা বিষয়ে স্থান পায় আলোচনা সভায়। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা। এই কারণে হোটেল, মোটেল ও রিসোর্টে বেড়েছে চাপ। এই সুযোগে 2-3 গুণ বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন পর্যটকরা। বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন। এই সময় পর্যটনের ভরা মৌসুম। শীতের শান্ত সমুদ্রে ঢেউ না থাকলেও পর্যটকরা মেতে আছেন স্নান উৎসবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন পর্যটকরা। এ সুযোগে হোটেল, মোটেলগুলো অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করলেন অতিথিরা। মানুষ অনেক বেশি, ভিড়টা অনেক বেশি, কিন্তু এমনি খুব ভালো লাগছে, এনজয় করছি খুব। আর পুলিশ এত দেখি নাই এখন পর্যন্ত। হোটেল ভাড়া চার্জ খুব বেশি, যেগুলা রুম ছিল আপনার
3,500 থেকে 4,000 এগুলা রুমে নিতেছে, তারা চার্জ করতেছে 8,500 থেকে 12,000 টাকা পর্যন্ত। হোটেলে রুম না পেয়ে অনেকে সৈকতে বেড়ানো শেষে রাত্রি যাপন না করেই বাড়ি ফিরে যাচ্ছেন। অনেক খুঁজতেছি এখানে রুম পাচ্ছি, মানে পাচ্ছি না এখানে। আমাদের দামের সাথে ওদের দাম মিলতেছে না। সবগুলা রিসোর্ট অনেক খোঁজাখুঁজির পর আমরা এখনো রিসোর্ট পেলাতে পারি নাই। আমাদের রুম নেওয়া হয় নাই, সেই সকাল থেকে আসছি এখনো পর্যন্ত রুম। এখন রুম ভাড়া অনেক বেশি, আগে যেটা 3,000 টাকা ছিল সেটা এখন 8,000-9,000 টাকা। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। রুমের সংখ্যা 1 লাখের মতো। অতিরিক্ত পর্যটক সামাল দিতে তাই কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এখন ফিক টাইম বিদে আমাদের রেটটা একটু বেশি, ডিসকাউন্টটা একটু কম থাকে। আর আমাদের প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ লোকজন এখানে স্টে করা মানে একটা পসিবিলিটি আছে। এই পর্যটকগুলি রুম না পেয়ে রাস্তায় হাঁটতেছে, এই বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে ওদের বাজেট কম এবং হঠাৎ করে আসাতে আমরা এখন যে বাজেটের রুম সেল করি ওই বাজেটটা হয়তো তাদের কুলাচ্ছে না, বিদে তারা রুম নিচ্ছে না। পর্যটকদের নিরাপত্তায় দিন রাত কাজ করছেন টুরিস্ট পুলিশ। সবসময় নজর রাখি আমরা পর্যটকের নিরাপত্তায়, যাতে কোনো দুর্ঘটনা না হয়, কোনো যেন রিস্কও না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। প্রচুর ভিজিটর আছে, আমরা প্রচুর পুলিশও আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। অনেকগুলি টিম আমরা কাজ করছি সিভিল এবং পোশাকে। চলতি মৌসুমে কক্সবাজারের পর্যটন খাতে 1,000 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় বয়লারে আগুনে পুড়েছে মেশিন সহ কাপড় ও কাঁচামাল। সোমবার দুপুর 1:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে কাপড় রং করার সময় একটি বয়লারে আগুন জ্বলে ওঠে। বয়লারে তরল পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সোমবার বিকাল 2:45টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত এক নারীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় রবিবার ওই নারী ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে থেমে থাকা ট্রেনে ঘুমিয়েছিলেন। এ সময় এক ব্যক্তি লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্টেশনের পুলিশ কর্মকর্তারা ছুটে এলে ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যান। আগুন নেভানোর পর জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছর নিউ ইয়র্কের পাতাল ট্রেনে 10টি হত্যার ঘটনা ঘটল। সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। স্থানীয় সময় রবিবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান। দুই নেতা নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। পরে সংবাদ সম্মেলনে সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে তিনি বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির। يعني شوي كان تدخلها في الشأن اللبناني تدخل سلبي في الأيام। কিংবদন্তি ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগল মারা গেছেন। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 90 বছর বয়সী এই পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগল। সিনেমা জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগল। এছাড়াও পেয়েছেন 18টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। ভারত সরকারের পক্ষ থেকে 1976 সালে পদ্মশ্রী এবং 1971 সালে পদ্মভূষণ পুরস্কার দেয়া হয় শ্যাম বেনেগলকে। তার পরিচালিত শেষ সিনেমা মুজিব, দ্য মেকিং অফ আ নেশন। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে হামলা জোরদারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর রবিবার প্রতিশোধের হুঁশিয়ারি দেন পুতিন, যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের লোজাভো ও ক্রাসনোই গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে।
মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা। বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রেখেছে মাত্র 2 দিন আগে। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএল এ উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 153 রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার। রবিবার 85 রানে অপরাজিত থাকা নিগার তৃতীয় দিন সকালে 3 অঙ্ক স্পর্শ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন 153 রানে। এর আগে 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। জবাবে 8 উইকেটে 387 রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। জবাবে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেন ফারজানা হক। 102 রানে অপরাজিত থাকেন তিনি। নানা টালবাহানার পর অবশেষে হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী 20 ফেব্রুয়ারি ম্যাচটি হবে দুবাইয়ে। এর আগের দিন নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। রবিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকেই চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তান ভারত হাই ভোল্টেজ ম্যাচ হবে 23 ফেব্রুয়ারি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, দিল্লিকে চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা কার্গো থেকে 5 জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে 2 জনের মৃত্যু। নিখোঁজের 16 মাস পর বাড়ি ফিরলেন ঢাকার ধামরাইয়ের রহমতুল্লাহ, গুমের শিকার হওয়ার দাবি। ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।